আসসালামু আলাইকুম। শুরু করছি শেষ চৈত্রের ঘ্রাণ পর্ব ১১ লিখেছেন নূরজাহান আক্তার আলো। অবিবাহিত মেয়েদের কিছু কিছু রোগের ট্রিটমেন্ট বিয়ের পর অনেক মেয়ের পিরিয়ডজনিত সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যায়। আমি কি বলতে চাচ্ছি আশা করি এবার বুঝতে পেরেছেন। আমি ওর কাজিন লাভ। ডাক্তারের কথা শুনে শুদ্ধ একবার শীতলের দিকে তাকালো। শীতল চোখ বড় বড় করে ডাক্তারের দিকেই তাকিয়ে আছে। কি আশ্চর্য, এই ডাক্তার পাগল নাকি? না জেনে শুনে তখন থেকেই ভুলভাল বকেই যাচ্ছে। পৃথিবীতে পুরুষ পেল না বিশুদ্ধ, পুরুষটাকে তার হবু স্বামীর খেতাবে দিতে হলো। অন্যায় ঘোর অন্যায়, এই অন্যায় মুখ বুজে মেনে নেওয়া যায় না। সেও নেবে না, কখনো না, কিছুতেই না। তাই সে থমথমে মুখে জবাব দিল, উনি আমার আপন চাচাতো ভাই। না আমাদের প্রেম ছিল, না আছে, আর না ভবিষ্যতে কোনোদিন হবে। যদি পৃথিবীতে পুরুষ হিসেবে শুধু উনিই বেঁচে থাকে তবুও আমি ওনাকে বিয়ে করব না। হ্যাঁ হ্যাঁ, আমার বোনের মেয়েও এ কথা বলতো। দেখতেই পারতো না তার চাচাতো ভাইকে, গালমন্দ করতেও বাদ রাখতো না। এখন সে ছেলেরই বাচ্চার মাসে। হেসে খেলে সংসার করছে দুজন। কেউ কাউকে ছাড়া এক দণ্ডও থাকতে পারে না। তোমরাও তাই করবে, মিলিয়ে নিও। এবার কি বলবে ভেবে না পেল শীতল। এসব কি কোনো কথা? একসঙ্গে এক বাড়িতে বড় হয়েছে তারা। দিনরাত ঝগড়া করে, মারামারিও হয়। তাদের মিল অসম্ভব। মোদ্দা কথা, এই লোক আর যাই হোক না কেন ভালো বড় হতে পারবে না। সারাদিন খ্যাঁক খ্যাঁক করে, ধমকায়, মারে। যে পাগল এই লোককে বিয়ে করবে, করুক কে। সে এর মধ্যে ছিল না, ভবিষ্যতে থাকার প্রশ্নই আসে না। শীতল এসব ভেবে মনে মনে ডাক্তারের গুষ্টি উদ্ধার করছে। তখন শুদ্ধ এক ভ্রু উঁচু করে বিরক্তি নিয়ে বলল, বাড়তি কথার প্রয়োজন দেখছি না। তাছাড়া বললেই কি আমি তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি নাকি? তাই তো যাচ্ছ, নয়তো বলছো না কেন কিছু? কি বলবো? আমি কি তো ডাক্তারকে এসব বলতে শিখিয়ে দিয়েছি? উনি তো এসে কি সব ভুলভাল বকে যাচ্ছে। শুরুতেই ভুল শুধরে দিলে না কেন? সেই দায় আমার না। গলার সাউন্ড আসতে, নয়তো থাপড়ে তোর গাল লাল করে দেব, বেয়াদব। তাদের দুজনের ঝগড়া দেখে ডাক্তার নিজেই থতমত খেয়ে গেলেন। ধুর, বেশি বকার জন্য এমন হলো। পেশায় ডাক্তার হলেও উনি একটু বাচাল প্রকৃতির। পৃথিবীতে নানান রকমের মানুষের বসবাস। কেউ কেউ আছে হাসতে ভালোবাসে, কেউ খেতে ভালোবাসে, কেউ বা ঘুরতে। উনি আবার কথা বলতে ভালোবাসে। এর আগেও আগ বাড়িয়ে কথা বলার বিপাকে পড়েছিল, আজও তাই। তবে উনি সরি বললেন না, কারণ ওনার অন্ধ মন এখনও চিৎকার করে বলছে এদের মাঝে কিছু ঘটবে। কারণ প্রায়ই কাজিন লাভ স্টোরির শুভারম্ভ হয় ঝগড়া মারামারি দিয়ে। শুধু ধমক খেয়ে শীতলার একটা কথাও বলল না। মন মেজাজ বিগড়ে গেছে। এই পাগল ডাক্তার তার ফুরফুরে মেজাজকে নিজের হাতে খুন করেছে। তাই সে রাগে ফোঁস করে অন্যদিকে তাকিয়ে রইল। তখন ডাক্তার বেশ কিছু পরামর্শ দিয়ে প্রেসক্রিপশন এগিয়ে দিল। শুদ্ধ সেটার একবার নজর বলিয়ে উঠে চেম্বার থেকে বেরিয়ে গেল। শীতলে পিছু পিছু গেল। আশেপাশে সিমিনকে না দেখে সিঁড়ি বেয়ে নিচে নামলো দুজন। মুখে রা নেই কারো। রিসিপশন থেকে কয়েক হাত দূরে সিমিন একজন মহিলার সাথে বসে আছে। ছলছল চোখে তাকিয়ে শান্ত বাণী ছড়াচ্ছেন। যেই মহিলা কাছে ওনার বাবা মারা গেছে, লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। একটু পর লাশ নিয়ে চলেও গেলেন ওনারা। সদ্য হাসপাতালের সামনে থেকে সব মেডিসিনগুলো নিয়ে সিমিনের হাতে দিল। তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ডাক্তার কি বললো না বললো শুদ্ধ থাকায় আপাতত কিছু জিজ্ঞাসা করলো না সিমিন। তবে তাদের গাড়িটা কিছু দূর যেতেই শীতল গমগমে সুরে বলে উঠল, ক্ষুধা লেগেছে আমার। মেয়ের কথা শুনে পেছনের সিটে বসা সিমিন বললেন, বাড়ি গিয়ে খাস। এই তো প্রায় চলে এসেছি। না, আমি এখনই কিছু খাবো। জেদ করে না মা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তাছাড়া বাইরের খাবার বারণ না তোর। আর একটু ধৈর্য ধর, বাড়ি গিয়ে পেট পুড়ে খাইস। না, আমি কাচ্চি খাবো। মানে খাবোই। তুমি গাড়ি থেকে নামো তো। গাড়ি থামাতে বলো। শীতলের কথা শুনেও শুদ্ধ গাড়ি থামালো না। সে তার সুবিধা মতো হুইল ঘুরিয়ে যাচ্ছে। শীতল তাকে তো বলেনি, তাহলে সে কেন গাড়ি থামাবে? গাড়ি থামাচ্ছে না দেখে শীতল কটমট করে শুদ্ধর দিকে তাকিয়ে বলল, গাড়ি থামান শুধু ভাই, আমি নামবো। পারবো না। কেন? জানি না। সবসময় এমন ভালো না কিন্তু। আমারও। আম্মু, কিছু বলছো না কেন? এবার রাগ হচ্ছে কিন্তু আমার। সিমেন কোনো জবাব দিল না, বরং তার কথা শুনে শুদ্ধ পুনরায় বাঁকাভাবেই জবাব দিল, রাগ হলে রাগ কর, বারণ করছে কে? বললাম তো কাচ্চি খাবো। বললাম তো খেতে হবে না। গাড়ি থামাবেন কি না? না। বড় আব্বুকে বলে কিন্তু। শুধু পকেট থেকে ফোন বের করে শীতলকে দিয়ে এগিয়ে বলল, অর্থাৎ এই মুহূর্তেই বলতে বলেছে। শীতল ফোন ধরল না, কারণ কথা বলতে বলতেই
কাচি ঘর পার হয়ে গেছে। শীতল মনের দুঃখে জানালার দিকে তাকিয়ে রইল। ভেবেও নিল জীবনেও কাচি খাওয়ার কথা কাউকে বলবে না, নিজের মাকেও না। সবসময় এমনই করে এরা। জ্যাম না থাকায় শুদ্ধ একেবারে চৌধুরী নিবাসে পার্কিং লটে গাড়ি থামালো। গাড়িটা থামতে শীতল গাড়ি থেকে নেমে হনহন করে বাসায় প্রবেশ করে দেখে সারাফাত চৌধুরী ড্রয়িং রুমে বসে ফোনে কথা বলছিল। কথা শুনে মনে হলো উনি আজ বিকেলে অফিসের কাজে দেশের বাইরে যাবেন। শুদ্ধ নামে পেট ভর্তি অভিযোগ নিয়েও সেও পাশে বসলো। অপেক্ষা করতে লাগলো ওনার কথা শেষ হওয়ার। মিনিট দুয়ের পরেই উনি কল কেটে মুখে হাসি এঁটে বললেন, কি কি লাগবে লিস্ট করছো মা? শীতল ওনার কথায় জবাব না দিয়ে হড়বড় করে বলল, বরাব্বু শুদ্ধ ভাই সিগারেট খায়, আমি নিজের চোখে দেখেছি। সিমিনার সঙ্গে কেবলই এসে দাঁড়িয়েছে শুদ্ধ। বাবার কাছে শীতলের কথা অভিযোগ শুনেও নির্বিকার সে। পাশে বসে হাঁক ছেড়ে পানি দিতে বলল। সিরাত পানি দিয়ে গেলে পান করে সোফাতে গা এলিয়ে দিল। এদিকে একটা অভিযোগ করে থামলো না শীতল, বরং একের পর এক অভিযোগে ঝুলি খুলে বসলো। মনের যত রাগ ছিল সুযোগ বুঝে উগড়ে দিল। ছেলেরা বড় হয়েছে, তার সব অভ্যাস নিয়ে কথা বলা সাজে না। তবুও তিনি শীতলের কথা শুনে গম্ভীর সুরে বারণ করলেন, শাসালেনও যেন বাড়ির ছোটদের সামনে সিগারেট না খায়, এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর। ভালো হয় এসব বর্জন করলে। শুদ্ধ বাবার কথাগুলো মন দিয়েও শুনে শীতলের দিকে তাকালো। শীতলের ঠোঁটে মিটি মিটি হাসি, অর্থাৎ সে খুব খুশি। শীতলকে হাসতে দেখে শুদ্ধর ঠোঁটেও ফিচেল হাসি ফুটল। সে কেন হাসলো সেই জানে, তবে তাকে বকা খাওয়াতে পেরে শীতল আর বসলো না, ফ্রেশ হতে চলে গেল। আর তার যাওয়ার দিকে তাকিয়ে শুদ্ধ ভাবলো, সিগারেট নিয়ে যার এত মাথা ব্যথা, তাকে সিগারেট টানালে কেমন হয়। বিকেলের দিকে শখ আর স্বর্ণ টুকটাক কেনাকাটা করে একসঙ্গে বাসে ফিরছিল। হঠাৎ মাঝপথে দেখা হলো আহনাফের সঙ্গে। পাশ কেটে চলে যাওয়ার জন্য মনস্থির করলেও আহনাফ হাসি মুখে তাদের সামনে এসে দাঁড়ালো। হাসি মুখে কুশল বিনিময় করলো। চৌধুরী নিবাসের সবার কথাই শুধালো। ওরাও ভদ্রতার খাতিরে জবাব দিল। আহনাফ আশপাশ দেখে মাথা চুলকে অকস্মাৎ বলে বসলো, শখ, তোমাকে কিছু বলার ছিল। জি বলুন। না মানে। আহনাফ আমতা আমতা করে স্বর্ণের দিকে তাকালো। স্বর্ণ আর চোখে তাকালো শখের দিকে। আহনাফের মতিগতি দেখে সে খুব বুঝে ফেলেছে। এই অবধি অনেক প্রস্তাব পেয়েছে, তাই তারও ধারণা আছে। তবে শখের কথা বলা তাকানো পূর্বের মতোই শান্ত ও স্থির। সে স্বাভাবিকভাবেই চুপ করে দাঁড়িয়ে আছে। তার পরনে মিষ্টি কালার থ্রি পিস ও কালো হিজাব। হেঁটে আসায় নাকের ডগায় জমেছে বিন্দু বিন্দু ঘাম, তবে বেশ লাগছে, যেন মন মাতানো কোনো ফুল। আহনাফের চোখে মুখে মুগ্ধতা দেখে স্বর্ণ আবার বোনের দিকেই তাকালো। ভাবলো বোনের ইশারা পেলে সামনে হাঁটা শুরু করবে, কিন্তু শখ তাকে কোনো ইশারা না করে বলল, বলুন, আমি শুনছি। এদিকে হাতে খুব একটা সময় নেই, তাছাড়া চৌধুরী নিবাসে মেয়েদের দাঁড় করিয়ে রাখলে অনেকে বিরক্ত করছে ভেবে তেড়ে আসতে পারে। তাই সেও ভাবলো মনের কথা বলে দেবে, কিন্তু সে মুখ খোলার আগেই স্বর্ণ বলল, আপু একটু দাঁড়াও, আমি আইসক্রিম নিয়ে আসি। একথা বলে স্বর্ণ সামনের দোকানের দিকে এগিয়ে গেল। সুযোগ বুঝে আহনাফ মনের মনে স্বর্ণকে ধন্যবাদ দিয়ে অকপটে বলে ফেলল, এই যে হবু ডাক্তার, আমার মনের ডাক্তার হবেন। শখ সাথে সাথে কোনো জবাব দিল না, তবে তার চোখে মুখে অস্বস্তি ফুটে উঠেছে। তাছাড়া যতটুকু জানে এই মানুষটা তার বড় ভাই সায়নের চেনা কেউ। একদিন দেখা হয়েছে তাদের, খুব সামান্য কথা হয়েছে, তাই তার এমন প্রস্তাব সহসা গ্রহণের প্রশ্নই আসে না। তবে কিছু না বলে চলে যাওয়ার অভদ্রতাও হয়ে যায়। কিন্তু কি বলবে বুঝে উঠতে পারল না। তার মনের কথা বোধহয় বুঝলো আহনাফ। তাই সে বলল, প্রেম করার ইচ্ছে নেই আমারও, বউ বানাবো তোমায়। সায়ন ভাইকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে বাবা। আশা করছি পারিবারিকভাবেই খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। সব চুপ করে শুনল, তারপর অস্বস্তি থেকে বাঁচতে বলল, আসি তাহলে। একথা বলে কিছু বলার সুযোগ না দিয়ে হাঁটা ধরল। দোকানে খুব ভিড় থাকায় সেও এগিয়ে গিয়ে দাঁড়ালো স্বর্ণের পাশে। স্বর্ণের রাগান্বিত মুখশ্রী দেখে কিছু বলার আগেই নজর গেল পাশে পাশে দাঁড়ানো সেদিনের সেই পুলিশের দিকে। নামটা বোধহয় ইনসান। সিভিল ড্রেসে থাকলেও চিনতে অসুবিধা হলো না, তবে স্বর্ণ রেগে থাকার কারণে বুঝল না সে। দোকানে ভিড় দেখে আহনাফ পাশের দোকান থেকে আইসক্রিম কিনে দোকানের সামনে এসে স্বর্ণের নাম ধরে ডাকলো। তারা তাকালে ইশারা করে তাদের বেরিয়ে আসতে বলল। দুপন চোখাচোখি করে বেরিয়ে এলো আহনাফের। স্বর্ণের হাতে অনেকগুলো আইসক্রিম ধরিয়ে দিয়ে বলল, বড় ভাইয়া হিসেবে দিলাম, না করলেও শুনছি না। স্বর্ণের মুখভঙ্গি এখন স্বাভাবিক। সে বোনের দিকে একবার তাকিয়ে মুখ টেপে হেসে বলল, ঘুষ দিচ্ছেন দেন। না করছি না, তবে ঘুষের বিনিময়ে বোন চাইলে দেব না কিন্তু।
এ কথা শুনে আহনাফ হেসে ফেলল। হাসার দারুণ লাগে চমৎকারভাবে দুটো টোল পড়ল আহনাফের গালে। সব দেখল কি বা বোঝা গেল না, কারণ সে অন্যদিকে তাকিয়ে আছে। স্বর্ণ মজা করে করছে দেখে আহনাফও হাসতে হাসতে বলল, তাহলে কি দিলে বোন দেবে শুনি? লেনা দেনাতে কাজ হবে না, আমার বোনকে পেতে হলে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে দিতে যান জীবন কয়লা হয়ে গেল, এখন বউ পেতে হলেও পরীক্ষা দিতে হবে? তা তো হবেই, আমার বোনকে তো যার তার হাতে তুলে দিতে পারি না। তা তো অবশ্যই, তা বলুন ম্যাম, কি পরীক্ষা দিতে হবে? সময় হলে জানিয়ে দেব, আজ আসি। এই কথা বলে স্বর্ণ শখের হাতটা ধরে হাঁটা ধরল। আর 2 মিনিট হাঁটলেই চৌধুরী নিবাসে, তাই আর রিক্সা নিল না। তবে তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল দুই জোড়া চোখ। এক একজনের চোখে মুগ্ধতা, অন্যজনের চোখে হিংস্রতা। দুপুরের দিকে হাসপাতাল থেকে ফিরে রুম থেকে বের হয়নি শুদ্ধ। এত ডেকেও সারা তো দূর, দুপুরের খাবারটাও খায়নি অবধি। হয়তো কোনো কাজে ব্যস্ত। সে বাড়ি এলেই মাঝে মাঝেই এমন করে। বন্ধ রুমে কি করে একমাত্র সেই জানে। তার রুমের সঙ্গে লাগোয়া আরেকটা বড় সড়ো রুম রয়েছে। সেটা রুম না, ঠিক ল্যাব বলা যায়, যেহেতু সে একজন সায়েন্টিস্ট। তার কাজ গবেষণা করা, মেধা ও শ্রম কাজে লাগিয়ে নিত্য নতুন জিনিস আবিষ্কার করা। ছেলেরা কথা চিন্তা করে শারাফাত চৌধুরী নিজে থেকেই এটা বানিয়ে দিয়েছেন, সাজিয়েছেন নান্দনিক উপায়ে। কৃত্রিম লাইটের ঝালকানি, পুরো ল্যাব দিনের মতন আলোকিত থাকলেও বিশেষ এক উপায়ে বাইরের আলো বাতাসে চলাচল বন্ধের ব্যবস্থাও রয়েছে, এবং ল্যাবেতে কাউন্টার স্পেসও রয়েছে পর্যাপ্ত পরিমাণের। ল্যাবের এক এক টেবিল এক এক ধরনের পরীক্ষা নিরীক্ষা, ডেটা সংগ্রহ, গবেষণার স্থান হিসেবে যথাযথ। এমনকি গবেষণার কাজে ব্যবহৃত জিনিসপত্র হাতের নাগালে পাওয়ার জন্য ভেদে টেবিল কিংবা সেলফে থরে থরে সাজানো, সেগুলো রিমোট কন্ট্রোল সিস্টেমের। রিমোটের বোতাম চাপলে টেবিল তার সম্মুখে হাজির হবে, কাজ ফুরালে রিমোটের সাহায্যে পূর্বের স্থানে চলে যাবে। এক কথায় সব সুযোগ সুবিধার কথা মাথায় রেখে আধুনিক উপায়ে ল্যাবটা তৈরি করা। তবে তার রুমে ঢুকলে বোঝার উপায় এখনও নেই। ল্যাব আছে বা থাকতে পারে। ল্যাবে প্রবেশের গেটে রয়েছে প্যাটার্ন লক এবং বৈদ্যুতিক শকের বিশেষ ব্যবস্থা। এক অধিক ভুল লক চাপলেই শুদ্ধর কাছে অ্যালার্ট নোটিফিকেশন যাবে, এবং সেটা কনফার্ম মেসেজ না পেলেও বৈদ্যুতিক শক সেই ব্যক্তির পুরো শরীর ঝলসে দিতে পারে। এই মুহূর্তে মনোযোগ সহকারে, চোখে চশমা, মুখে মাস্ক, গায়ে অ্যাপ্রন ও হাতে একটি মোটা সিরিঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কাচের জারের দিকে। জারে ছটফট করছে সাদা ধবধবে একটি পুরুষ ইঁদুর। মেডিসিন ট্রায়ালের জন্য ইঁদুরকেই আগে বেছে নেওয়া সে, কারণ জেনেটিক, জৈবিক ও আচরণগত দিক থেকে ইঁদুরের 90% জিন আশ্চর্যজনকভাবে মানুষের সাথে মিলে যায়। এ কারণেই মানুষের বিভিন্ন প্রকার জিনের মিথস্ক্রিয়ার প্রকৃতির পরীক্ষার ক্ষেত্রে মানুষের প্রতিনিধিত্ব করে ইঁদুর, এবং রক্তে মাংসে গড়া মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের সাথে ইঁদুরের অঙ্গের বা তন্ত্রের মিল পাওয়া যায়। এই জন্য মানুষের শরীরে বিভিন্ন প্রকার ঔষধের প্রভাব সহজেই নির্ণয় করা যায়। আরেকটি কারণ হচ্ছে এরা জিনগতভাবেই পরিবর্তিতও হতে পারে। এদের নির্দিষ্ট জিনকে বন্ধ কিংবা খুলে রাখা যায়, ফলে কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করা যায়। শুদ্ধ এই মুহূর্তে সেটাই করছে। সে জার থেকে ইঁদুরটা বের করে রাখলো টেবিলের উপর। সুস্থ সবল সাদা ইঁদুর, মুখ তুলে তাকিয়েই যেন দেখছে। এক হাতে চেপে ধরে না রাখলেও এতক্ষণে ছুট লাগাতো, প্রাণ বাঁচাতে গিয়ে লুকাতো ল্যাবের কোনো এক কোনায়। শুদ্ধ ইঁদুরটাকে শক্ত করে চেপে ধরে সিরিঞ্জের মেডিসিনটুকু ধীরে ধীরে পুশ করলো ইঁদুরের শরীরে। নরম গায়ে সূচ ফোটাতেই ইঁদুরটা ছটফটিয়ে উঠল, কিন্তু ছাড়া না পেয়েও শান্ত হতে পারল না। নিজের মতন করে ছটফট করতেই থাকলো। এইটুকু তার শরীর, কতটুকুই বা শক্তি। অতঃপর কাজ হয়ে গেল। স্বচ্ছ কাচের জারে পুনরায় ইঁদুরটা রেখে জারের মুখটা বন্ধ করে দিল, যাতে কোনোভাবে পালাতে না পারে। এরপর বাজ পাখির ন্যায় শিকারী দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলো ইঁদুরের গতিবিধি। ইঁদুরটা থম মেরে বসে আছে, মেডিসিন হয়তো কাজ শুরু করেছে। সে ইঁদুরটার দিকে খেয়াল রেখে কয়েকটা কাচের তৈরি গোলাকার টেস্ট টিউব নল নিল। অদূরে রাখা কাচের জগের মতন বিকারটিও রাখলো হাতের কাছে। আয়তন হিসেবে 2550 মিলিলিটার। এর দুটো বুলেট নিয়ে পানি দিয়ে ধুয়ে আগে স্টপ কর্ক চেক করে নিল। সব ঠিকঠাক দেখে সেটাও রাখলো হাতের নাগালে। তারপর ছোট বড় থরে থরে সাজানো কাচের তৈরি ক্লিনিক্যাল ফ্লাস্কে থাকা সবুজ রঙার তরল পিপেটের সাহায্যে টেস্ট টিউব রাখলো। এইসব করতে করতে হঠাৎ খেয়াল করলো ইঁদুরটা এখনো পূর্বের মতোই স্থির আছে।
গা এলিয়ে পড়েনি, অর্থাৎ এখনো সুস্থ আছে। কতক্ষণ থাকে এখন সেটাই দেখার বিষয়। যদি ইঁদুরটা সুস্থ থাকে এবং তার মধ্যে পরিবর্তন দেখা দেয় তাহলে ধরা যায় কষ্ট সার্থ। সে আপাতত দৃষ্টি সরিয়ে নোটে চোখ বুলালো। তারপর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে ক্লোনিক্যাল ফ্লাক্সের সবুজ তরলের দিকে মনোনিবেশ করলো। বিকেল পেরিয়ে এখন সন্ধ্যা ৭টা। ধরণীর বুকে গাঢ় অন্ধকার। সিরাত সন্ধ্যার নাস্তা হিসেবে গরম গরম সিঙ্গারা ভাজছেন। গরম সিঙ্গারার কথা শুনে ড্রয়িং রুমের থেকে ছুটে এসেছে শীতল। মুখ ভর্তি হাসি নিয়ে অপেক্ষা করছে কখন গরম তেল থেকে সিঙ্গারা তুলে প্লেটে রাখা হবে আর সে আগেভাগে নিজের ভাগটা বুঝে নেবে। তাকে দেখে সিরাত আগে সতর্ক করলো, খুব গরম, খবরদার হাত দিবি না এখন। একটু থামো, নয়তো হাত মুখ দুটোই পড়বি। আরে কিছু হবে না, একটু তাড়াতাড়ি তোলো না মেজো মা। তুলছি বাবা, তুলছি, সবুর কর একটু। সস কোথায়? পাশেই তো রাখা। শীতল সসের পুরো বোতল আর প্লেট নিয়ে সিরাতের পাশ ঘেঁষে দাঁড়িয়ে রইল। তার অবস্থা দেখে সিরাত মুখ টিপে হেসে বলল, হ্যাঁ রে শীতল, এত খাস তোর গায়ে লাগে না কেন? তা তো জানি না, বিয়ের আগে আমিও তোর মতোই ছিলাম। একটু মোটা হওয়ার জন্য কত আফসোস করতাম, কিন্তু বিয়ের পরে না, না খেলেও শরীর স্বাস্থ্য যেন দিন দিন বেড়েই চলেছে। ডায়েট করব, তারও উপায় নেই। কেন উপায় নেই কেন? তোর মেজো চাচ্চু ওসব ডায়েট ফাইট একদমই পছন্দ করে না। তার নাকি স্বাস্থ্যবতী গোলুমলু মোটা বই পছন্দ। এই কথা শুনে শীতল ফিক করে হেসে ফেলল। তাকে হাসতে দেখে সিরাত নিজেও হাসলেন। সিরাত একটু বেশি ফ্রেন্ডলি বিধায় বাড়ির মেয়েরাও তার কোল ঘেঁষা একটু বেশি। তাকে যে কোনো সমস্যার কথা আগে বলে, সমাধানও পায় চটজলদি। যেমন শীতল গল্পে গল্পে পিরিয়ডের কথাটা আগে সিরাতকেই বলেছিল, সিরাত সিমিনকে জানিয়েছে। সিতারা শুনে সিমিন আগে ডাক্তার দেখানোর তাড়া দিয়েছে। ছোট মা হাসপাতালে যাবে শুনে সায়ন সিরিয়াল দিয়ে দিয়েছে। তাদের একা ছাড়বে না বলে শুদ্ধ নিজে নিয়ে গিয়েছে। বাইরে থেকে এসে যা এবং ছেলে মেয়ে দুটো খাবে বলে তাড়াহুড়ো করে রান্না সেরেছে সিতারা ও সিরাত। মোট কথা, এই পরিবারের সম্পর্কে মেলবন্ধনটা সত্যি খুব সুন্দর। হিংসা বিদ্বেষ ও অহংকারবিহীন প্রতিটা মানুষ। ডুবো তেলে সিঙ্গারা ভাজা হয়ে গেলে শীতল প্লেট এগিয়ে দিতে সিরাত তাকেই আগে তুলে দিল। শীতল পা ঝুলিয়ে কিচেন কেবিনের উপর বসলো। ফু দিয়ে গরম সিঙ্গারা কামড় বসিয়ে হাতের সাহায্যে মুখের ভেতর বাতাস করতে লাগলো। গরমে জিভ পুড়ে যাওয়ার দশা, তবুও সেই টুকটুক করেই খেতে লাগলো গরম গরম সিঙ্গারা। শিমিন কেবলই শাহাদাত চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলে রান্নাঘরে এসে দাঁড়িয়েছেন। সিরাতকে কিছু বলতে গিয়ে মেয়ের কাণ্ড দেখে কথা বলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলেন। মনে মনে নিজের উপর বিরক্ত হলেন। কিছুক্ষণ দাঁড়িয়েও কি বলতে এসেছিলেন মনে করতে না পেরে শীতলের উদ্দেশ্যে বললেন, সায়ন শুধু শখ শোনের আগে এটাকে বিয়ে দিয়ে বিদায় করব আমি। এই কথা বলে উনি পানির জগ নিয়ে চলে গেলেন। নিজের রাগ তো আর নিজের উপর দেখানো যায় না, তাই শীতলের উপর রাগটা দেখালেন। কিছু না করেও দোষ পেতে পেতে শীতলও খুব একটা গায়ে লাগে না। তাই শিমিন চলে গেল। সে মুখ ভর্তি হেসে বিড়বিড় করে জবাব দিল, তাহলে ভালোই হবে, কষ্ট করে গরম সিঙ্গারা ফু দিয়ে খেতে হবে না। বর চিবিয়ে দিবে আর আমি শুধু গিলবো। তার কথা শুনে সিরাত হাসতে হাসতে চেঁচিয়ে বলতে গেলেন, এই মেয়ে কি বলে শুনি। সিরাত আর পুরো কথা শেষ করতে পারল না। শীতল মুখ চেপে ধরেছে। সে ইশারা করে মেজমাকে বলতে বারণ করে প্লেট নিয়ে কেটে পড়ল। সিরাতের সিঙ্গারা ভাজা হয়ে গেলে ড্রয়িং রুমে সবাইকে ডাকলো। সিতারা মন মরা হয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছে। ওনাদের বিয়ের এতগুলো বছর হয়ে গেল, ছেলে মেয়েদের নিয়ে ভরা সংসার, তবুও সারাফাত চৌধুরী অনুপস্থিতিতে মন ভার হয়ে থাকে। চিন্তা হয় মানুষটার জন্য। বড় জায়ের মুখের দিকে তাকিয়ে সিরাত আর সিমিন চোখাচোখি করে মুখ টিপে হাসলো। এই নতুন কিছু নয়। সারাফাত চৌধুরী বিকেলে চলে গেছেন। কাজ শেষ করে হয়তো সপ্তাহ খানিক পরে ফিরবেন। উনি না ফেরার অবধি সিতারার মুখটা ততদিনই চুপসে থাকবে। সায়ন বাসায় নেই। সায়ন চৌধুরীর ফিরতে আরো রাত হবে। বাসায় আছে বাড়ির ৩ গৃহিণী আর তাদের ছেলেমেয়েরা। শুদ্ধ তো দুপুর থেকেই নিজের কাজে ব্যস্ত। রুমটা সাউন্ড প্রুফ বিধায় বাইরে কোনো শব্দ হাঁকডাক তার কান অব্দি পৌঁছায় না। সাম্য সৃজন হোম টিউটর পড়াতে এসেছে। তারা কিছুক্ষণ গাইগুই করে পড়তে বসেছে। সকার শীতল ড্রয়িং রুমেই আছে। স্বর্ণ মাথা ব্যথা তাই শুয়ে আছে। ৩ যা চায়ের কাপ হাতে সিরিয়াল দেখছে। এই সময় তাদের পছন্দের সিরিয়াল হয়, এটা দেখে রাতের খাবারের আয়োজন করতে। শখ আস্তে ধীরে চা শেষ করে উঠতেই শীতল বলল, আপু চলো ছাদে যাই। এখন ছাদে পড়তে বসবি না?
আমি ছোট নাকি যে সন্ধ্যায় পরপরই পড়তে বসে যাব? তাই তো। তা ছোট আব্বুকে বলি তুই বড় হয়ে গিয়েছিস, তোর বিয়ে দিতে হবে। বলো আপু, প্লিজ বলো, পড়াশোনা ভালো লাগে না, আমি বিয়ে করব। শীতলের কথা শুনে শখ হেসে ফেলল। কি যে সুন্দর সেই হাসি! এই হাসির জন্য শীতল মনে মনে শখকে একটা নামও দিয়েছে, সুহাসিনী। তবে মুখ ফুটে শখ জানায়নি কখনো। যদি বোনের নামটা পছন্দ না হয়, এই জন্যই জানায়নি। শীতল পুনরায় ছাদে যাওয়ার কথা বললে শখ জানালো পড়া বাকি আছে, কালকে একটা পরীক্ষা আছে। এই কথা শুনে শীতলও জোর করলো না, শখকে যেতে দিল। মা চাচিদের মধ্যে সিরিয়াল দেখতে ইচ্ছে করছে না শীতলের। সে উঠে রুমে চলে গেল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ালো, চোখে কাজল দিল, কালো টিপ পরল, ঠোঁটে লিপ বাম দিয়ে আয়নার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। ঠিক সেই মুহূর্তে স্বর্ণ এসে বলল, বাম থাকলে দে তো। কি বাম? ঝান্ডু বাম। ঝান্ডু বাম নাই, লিপ বাম আছে, নিবা? লিপ বাম কপালে দিব? তাই তো সায়ন ভাইয়ের কাছে দেখেছিলাম ঝান্ডু বাম। আচ্ছা গিয়ে দেখি তাহলে। তা তুই কোথায় যাচ্ছিস? কই কোথাও না তো। তাহলে সেজেছিস যে? পড়তে বসবো তো তাই। পড়তে বসলে সাজতে হয়। সাজুগুজু করলে মন ভালো থাকে, ভালো মন নিয়ে পড়লে পড়া মাথায় থাকে। বোনের যুক্তি শুনে স্বর্ণ বিরক্ত মুখে চলে গেল। এই পাগলের সঙ্গে বকলে মাথা ব্যথা বাড়বে, বই কি আরো কমবে না। তাই সে সায়নের বন্ধ রুমের দরজা খুলে রুমে প্রবেশ করলো। অন্ধকারে রুমটাতে লাইট জ্বালালো। ড্রয়ার, ড্রেসিং হাতড়ে ঝান্ডুবাম খুঁজলো, কিন্তু কোথাও পেল না। এবার বিরক্তির মাত্রা বাড়লো। হঠাৎ মাথা ব্যথা চোখ খুলে রাখা দেয়। মাথা ধরে সে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। এত বড় বাড়ি, এত মানুষ, অথচ কারো কাছে ঝান্ডুবাম নেই। সে যাওয়ার জন্য পা বাড়াতেও সায়ন রুমে প্রবেশ করলো, আর একটুর জন্য ধাক্কা লাগেনি দুজনের। তাকে রুমে দেখে সায়ন ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, আমার রুমে কি? চুরি করতে এসেছি। রুমের মালিককে নাকি? নিজের জিনিস কেউ চুরি করে নাকি? সায়ন হেসে ফেলল, দরজা দিয়ে মাথা বের করে আশেপাশে তাকিয়ে কেউ আছে কি না দেখে আস্তে করে রুমের দরজা আটকে দিল। স্বর্ণ বাধা দিতে গেলে তাকে পেছন থেকে ঝাপটে ধরে গ্রিপে থুতনি ঠেকালো। তার খোঁচা খোঁচা দাড়ি খোঁচালো স্বর্ণের মিশ্রণ কাঁধে। স্বর্ণ নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে করতে বলল, এভাবে ধরতে বারণ করেছি না, ছাড়ো। ধরলে কি হবে? বারণ করেছি, ধরবে না, ব্যাস। কিসের ব্যাস? কোনো ব্যাস ট্যাস কাজে হবে না। যখনই ইচ্ছে হবে তখনই ধরবো, পারলে আটকাস। শুনলাম ফেরার পরে ইনসানের সঙ্গে কথা বলছিস। হুম। কি বলেছে তোকে? অঙ্কনের কিছু করলে তোমাকে দেখে নেবে। শুধু দেখবে? তাতে খুশি সে? দেখবে, ধরবে, নাড়বে, না হলে ফিল পাবে কিভাবে? সায়নের ডাবল মিনিং এর কথা শুনে স্বর্ণের ছটফটানি বেড়ে গেল। নখ বসালো সায়নের হাতে। তবে সায়ন শব্দহীনভাবে হাসছে, কারণ গালি কিংবা ডাবল মিনিং বলা কথা স্বর্ণ পছন্দ করে না। খুব চটে যায়। সায়ন তাকে রাগাতে সেই কাজই বেশি করে। সায়নের শক্তপোক্ত বাহু ডোর থেকে নিজেকে ছড়াতে না পেরে স্বর্ণ বলল, ঝান্ডু বাম থাকলে দাও। দিতে পারি। তাহলে লিপ কিস করতে দে। দিতে পারি, যদি বৌদ্ধ সম্পর্কের দলিলনামা আনতে পারো। বিয়ের কথা বলছিস? চল এখনই বিয়ে করি। চুরি করে? আপাতত চুরি করে করি। না, বাসায় জানাও, যতদিন না কেউ রাজি হবে ততদিন দূরে থাকো। তুই খুব পাষাণ, নিষ্ঠুর, সেটা কি জানিস? জানি। অথচ পাথরের মনে তুই মেয়েটাকে আমি খুব ভালোবাসি, বউ করার স্বপ্নে দেখি। এ কথা নিশ্চয়ই জানিস, তাই না? না, তাও জানি না। কেন কেন জানিস না? কারণ ঘটা করে জানাওনি কখনো। তাহলে ঘুরে ফিরে আমারই দোষ? ঠিক আছে, মেনে নিলাম। একদিন ঘটা করেই না হয় জানাবো। এই কথা বলে সায়ন স্বর্ণকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর তার গলায় আদর এঁকে ছেড়ে দিল। বালিশের নিচে থেকে ঝান্ডুবাম বের করে স্বর্ণের হাতে দিতেই স্বর্ণ দ্রুত পায়ে বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে বলে গেল, সিদ্দিকের অফিস থেকে ইমেল এসেছে, চেক করো। সারাদিন ল্যাবে কাজ করে শুদ্ধ রুমে এলো, সময় নিয়ে শাওয়ার নিল। তারপর ফুল কালো ড্রেস আপ রেডি হয়ে বাইকের হেলমেটটা নিয়ে বের হতেই শীতলের মুখোমুখি পড়ল। শীতলও এটো প্লেট নিয়ে বের হচ্ছিল। এত রাতে কি খেয়ে বেড়াচ্ছে কে জানে। শুদ্ধকে এত রাতে এভাবে দেখে শীতল মিষ্টি করে হাসলো। শুদ্ধর পোশাক দেখে বুঝে গেছে সে শুদ্ধ এখন বাইকে নিয়ে লং ড্রাইভে যাবে। দীর্ঘ সময় কাজ করে মাইন্ড ফ্রেশ করতে প্রায়ই মাঝরাতে ড্রাইভে বের হয়, কারণ রাতে ঘোরার মজাই আলাদা। শীতলকে অহেতুক হাসতে দেখে শুদ্ধ এক ভ্রু উঁচু করে তাকালো। শীতল তখন ঠোঁটটা হাসি এঁটে বলল,
লং ড্রাইভে যাচ্ছেন বুঝি? কেন? গেলে তোর বড় আব্বুকে নালিশ জানাবি? না, তা না। তাহলে? বলছি যে আমি এতক্ষণ ধরে করছিলাম, আমারও মাইন্ড ফ্রেশ করা দরকার, আমিও আপনার সঙ্গে যাই। যাবি বলছিস? মেয়ে গেলে খুশি হবি? হুম। যা, রেডি হয়ে আয়। এই কথা শুনে শীতল খুশি মনে দৌড়ে রুমে চলে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ হেলমেটের উপর আঙ্গুলের সাহায্যে তবলার মতন করে বাজাতে বাজাতে বিড়বিড় করে বলল, আমার নামে নালিশ? হুম, চল একবার। বিপদের চৌরাস্তায় থেকে যদি ঘুরিয়ে না নি তো আমার নামও শুদ্ধ নয়।